আমি মধুরিমা, আমি সৌম, আর আমরা হলাম ট্রাভেলিং বক্স। এবারে আমরা ট্রেনে উঠে শুরু করেছি, তার কারণ আমরা এখন যাচ্ছি নবাবো কা শহর লখনৌ। এই হাওড়া থেকে অনেকেই লখনৌ যে যায়, যেটা করে সবাই, সেটা হচ্ছে যে 3টে জায়গা সবাই একসাথে করে নেয়, যেরকম আগ্রা, লখনৌ আর বেনারস। অথবা আমাদের মতো অনেকেই উল্টো দিক দিয়েও যায়, মানে প্রথমে বেনারস, তারপর লখনৌ, তারপরে আগ্রা। আমরা এই মুহূর্তে হঠাৎ করে একটা ঠিক করেছিলাম জানুয়ারি মাসে যে আমরা এই 3 জায়গায় যাব। আর তাই আমরা প্রথমে বেনারস এসেছিলাম। বেনারসের সমস্ত ভিডিও তোমরা আগের বার দেখেছো, না দেখে থাকলে আমরা আইবারে দিলাম এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও তার সমস্ত কিছু দিয়ে দিলাম। তো এবার একটা যেটা বক্তব্য, সেটা হচ্ছে কেউ যদি হাওড়া থেকে লখনৌ যায় তাহলে তার সবথেকে ভালো ট্রেন যেটা, সেটা হচ্ছে হামসফর এক্সপ্রেস। এছাড়া যেটা যায় সেটা কুম্ভ এক্সপ্রেস যায়, এছাড়া আরও অনেকগুলো ট্রেন। আর যদি তোমরা উল্টো দিক দিয়ে বা এদিক ওদিক দিয়ে আসো, যেমন আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমরা বেনারস থেকে যাচ্ছি, এবং বেনারস থেকেই হামসফর এক্সপ্রেসটাও কিন্তু দাঁড়ায়, যেটা সেটা এর পরের স্টপেজই একদম হচ্ছে লখনৌ, সেটাও যায়। এছাড়া আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে মহাকাল এক্সপ্রেস, এটা দুপুর 2টোর সময় ছাড়ে বেনারস থেকে, আর সন্ধ্যে 7টা 5-এ এটা লখনৌ জাংশনে, যেটা চারবাগ, 2টো স্টেশন আছে তার মধ্যে ওটা পৌঁছে দেয়। তো আমরা 7টা 5-এ নামানোর কথা, 7টা 15 নাগাদ নামিয়েছে লখনৌ স্টেশন থেকে। এই লখনৌ স্টেশনটা হচ্ছে এটা LKO শর্ট ফর্ম যেটা। তো আমরা এখান থেকে একটা টোটো করে নিয়েছি, এবং আমাদের যে হোটেল সেটার নাম হচ্ছে দ্য হেরিটেজ হোটেল লখনৌ, যেটা এপিসেন্ট রোডে, এবং এখান থেকে মাত্র 1.2 কিলোমিটার। তো 5-7 মিনিট লাগার কথা টোটোতে। আমরা জাস্ট এগোচ্ছি। সব কাজ আমাকে দিয়ে সৌম করায়, ঠিক আছে? সব লাগেজ টাগেজ আমিই বলি, দেখায় ও খুব সব কিছু করতে, ওটা অ্যাকচুয়ালি আমি। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের হোটেলে জাস্ট 10 মিনিট মতো লাগলো, আমাদের টোটো করে চলে এলাম। আগে হোটেলে যাই, রুমে যাই, তারপর আমরা একটু আজকে বেরোবো, কারণ লখনৌ মানেই হচ্ছে খাবার দাবার। তো আমরা ক্যামেরা নিয়ে একটু পরেই বেরোবো, তার আগে আমরা আগে রুমে যাই। তো আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি 7:30 নাগাদ। এবার হোটেলটা বাইরেটা তোমাদেরকে কালকে দেখাবো। হোটেলটা খুব সুন্দর, কিন্তু হোটেলটা অনেক পুরাতন, তো সেই জন্য বেশ যে কাজকর্মগুলো তোমার মনে হবে যে তুমি লখনৌতেই আছো। আর রুম হিসেবে কিন্তু বেশ বড়। দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই ওদের সামনে যে রিসেপশন আছে, সেখানেই রুম কিন্তু বেশ বড়, পাখা অ্যান্ড অল, এসি তো সব আছেই, যেটা এপ্রিল মাস থেকে আসলে প্রচণ্ডভাবে লাগবে। দেখো রুমের সাইজ তোমরা দেখলে বুঝতে পারছো, বেশ বড়। আর বেডের যা সাইজ, এখানে তোমাদের আরামসে 3 জন একদম ভালো মতো মানে হয়ে যাবে। আর এই হচ্ছে রুম, ভেতরে বাথরুম আছে। এবার বাথরুমটা এই মুহূর্তে অকুপায়েড, দেখো মধুরিমা ইউজ করছে। আর আমরা একটু ফ্রেশ হয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লখনবি খানা খেতে। হ্যাঁ, একটা অটো করে নিয়েছিলাম আর চলে গেছিলাম বিখ্যাত সেই জায়গায় লখনবি খানা খেতে। তো আমরা আমাদের হোটেল থেকে 100 টাকা রিজার্ভ করে, হোটেল থেকে আসতে গেলে 100 টাকা করেই আসতে হবে। 12টা 1টা অবধি ওখানে কাবাবের দোকান সবকিছু খোলা থাকে আরামসে। তো আমরা তাই শেয়ার্ড অটোতে এসে গেছি, এবং যেখানে অবধি মানে নামাবে আর কি, সেখানে তোমার পুলিশ চৌকি টাইপেরও আছে, তোমাদের ওই অবধি যাবে। তো সেখান থেকে নেমে তোমার 350 মিটার, তো 350 মিটার সোজা হাঁটতে হবে, তাহলেই আমাদের গন্তব্যের দিকে পৌঁছাবে। তো আমরা মোটামুটি প্রবেশ করছি আমাদের খাবারের জায়গাগুলোতে, এবং এখানে যে সুন্দর গন্ধ আমরা পেতে শুরু করেছি, সেখানেই মনে হচ্ছে যেন আমরা মানে খাবো কখন, এটা মনে হচ্ছে। তো আমরা যাচ্ছি কোথায়? প্রথমে আমরা যাচ্ছি টুন্ডে কাবাবি। হ্যাঁ। সেখানে কি মেইন স্পেশালিটি এখানে তোমাদের দেখাবো। লখনৌতে শুধু খাবারের জন্য কিন্তু আমরা প্রত্যেক জানুয়ারি মাসে আসবো, এটা ঠিক করেছি। আর যেমন বেনারস আমরা আসি, শুধু খাবারের জন্য কিন্তু আমরা আসবো। তো আমরা এসে গেছি আমাদের গন্তব্য প্রথম যেটা, সেটা হচ্ছে টুন্ডে কাবাবি। তোমরা জানোই টুন্ডে কাবাবির বৈশিষ্ট্য, এবং তার পাশেই থাকে ওয়াহিদ বিরিয়ানি। তো এই দুটোই হচ্ছে খুব মানে একদম মানে লখনৌ আসলে খেতেই হবে। প্রথমেই চলে এসেছিলাম টুন্ডে কাবাবি, আর টুন্ডে কাবাবির পাশেই কিন্তু আছে ওয়াহিদ বিরিয়ানি। সেই ওয়াহিদ বিরিয়ানি কিন্তু মিস করো না। আর টুন্ডে কাবাবিতে আসলে আমাকে কিছু বলতে হবে না, ভেতরে চলো দেখাচ্ছি। অসাধারণ খানাপিনা ছিল, অসাধারণ। তো যেটা সব থেকে স্পেশাল, আমরা খেতে খুবই পছন্দ করি, সেটা এসে গেছে। সেটা হচ্ছে এই যে গলাওয়াটি কাবাব, এবং তার সাথে অনেকে পরোটা দিয়ে খায়, আমরা রুমালি রুটি দিয়ে খাচ্ছি, এবং ভরপুর পেঁয়াজ দিয়েছে, ওখানে চাটনি দিয়েছে। তো প্রথমে আমরা এই গলাওয়াটি কাবাব আর রুটি খাবো, তারপরে আমরা বিরিয়ানি খাবো। সো আমরা এখন প্রথমে নিয়েছি মটন গলাওয়াটি কাবাব। যারা ধরো মানে বাফেলো মিট খেতে পারো তারা খেতে পারো, বিকজ এখানে
মিটও পাওয়া যায়। 160 টাকা হচ্ছে 4 পিস গালাওয়াটি কাবাব। তার সঙ্গে অনেক রকমের রুটি আছে, যেমন শিরমাল আছে খুব ফেমাস, হলুদ রঙের বড় হয়। এখানে মুগলাই পরোটা আছে, নান আছে, এবং আমরা রুমালি রুটি দিয়েই, মানে যেহেতু রুমালি রুটি 8 টাকা দাম, তো ওটা দিয়ে ট্রাই করা হচ্ছে। তো এই হচ্ছে মাটন কাবাব, তুলতুলে নরম, এটা সত্যি দুর্দান্ত। মানে একদম সফট যাকে বলে, মানে একদম তুলতুলে নরম। তার সাথে পেঁয়াজের সাথে তোমার এই রুমালি রুটি বা যে কোনো তুমি পরোটা যাই খাও না কেন, কারণ সত্যি বলছি আমি একটু আগে খেয়ে নিয়েছি তোমাদের ভিডিও করার আগে, অসাধারণ খেতে। মানে গালাওয়াটি কাবাব যেটা আসল, সেটা তো আমরা এখানে খেয়েই বুঝলাম। মানে আমরা মুখে গলে যাচ্ছে কিনা। একদম তাই, একদম তাই। তো এসে গেছে আমাদের বিরিয়ানি। আমি অলরেডি খাচ্ছি বিরিয়ানিটা। আর যেটা বলার সেটা হচ্ছে যে মানে আমরা অনেক জায়গায় লখনৌই বিরিয়ানি খেয়েছি, কলকাতাতে আমরা সব জায়গায় পাই না যদিও, বাট এটুকু আমি বলবো তুন্দে মানে অসাধারণ, বিরিয়ানিটাও অসাধারণ। এটা মেন ব্যাপার হচ্ছে তুন্ডের কাবাব, একটু কাছানো। হ্যাঁ, তুন্ডে কাবাবের যে মেন অরিজিন যেটা, সেটা হচ্ছে এখানকার যে তখনকার নবাব ছিলেন আমজাদ আলী শাহ, সে যখন বুড়ো হয়ে যায়, সে তখন দাঁত পড়ে যাওয়ার পরে সে আর মিট খেতে পারতো না, বিকজ মিট তো ছিঁড়ে খেতে হবে। তখন এখানকার যে যারা রান্না করতেন, যারা জায়কাদার ছিলেন, কুক ছিলেন রাজার, তারা কি করেছিল, তখন মিটটাকে গলিয়ে একদম নরম করে যাতে রাজা খেতে পারে, নবাব খেতে পারে, নবাব, তাই জন্য দেওয়া হয়েছিল। তারপরে এই গালাওয়াটি কাবাব সেখান থেকে এসছে যে মুখে মিলিয়ে যাবে যখন খাওয়া হবে। সো দ্যাট ইজ দ্য অরিজিন অফ গালাওয়াটি কাবাব। সো তোমরা যারা ননভেজ খাও সবাই এসো, খেয়েও, এর থেকে অসাধারণ আর কিছু হতে পারে না। আর যদি লখনৌ বিরিয়ানি নিয়েও বলি, এখানকার বিরিয়ানি কিন্তু কলকাতার বিরিয়ানির মতো তৈলাক্ত হয় না, মানে খুবই কম মশলা দিয়ে তৈরি। সেটাও নয়, গরম মশলার একটা হালকা ফ্লেভার আছে, খুবই লাইট, ফুরফুরে, অনেকটা খাওয়া যাবে। তুন্দে কাবাবিতে দেখো কে কে আসেনি, এই হচ্ছে আমাদের মানুষ। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান সবাই প্রায় এসছে। তো যেটা বললাম, আমরা লখনৌয়ের সব থেকে স্পেশাল রেস্টুরেন্ট তুন্দে কাবাবি তোমাদের আসতেই হবে। আমরা আছি এখন একদম আমিনাবাগ মেন মার্কেটে। এখানে খাবার সব কিছু দোকানের মাঝখানে হচ্ছে ফেমাস প্রকাশ কে মশহুর কুলফি। এখানে এলে তুন্ডে কাবাবিতে বিরিয়ানি কাবাব খাওয়ার পর কুলফিটা তোমাদের ট্রাই করতেই হবে, বিকজ এখানের কুলফি খুব সুন্দর আমরা শুনেছি। কুলফি খেয়ে সে রাত্রে আমরা তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। এই যে গুড মর্নিং। ভালো ঠান্ডা আছে। তো আমাদের হোটেলের বাইরেটা একবার আজকে দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে হোটেলের বাইরে, দেখো সুন্দর। এখানে ওদের পার্ক আছে, এরা নাকি বিয়ে বাড়িও ভাড়া দেয় শুনেছি। এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে। হোটেল প্রেমিসেসটা খুবই পুরাতন এবং খুবই বড় এবং খুবই সুন্দর। এই হচ্ছে হোটেলের পুরো প্রেমিসেস। তো এটা একদম রেলওয়ে স্টেশন, যেটা এখানে মেন দুটো আছে, যে চারবাগ এবং একটা যেটা লখনৌ জাংশন। তো দুটো রেলওয়ে স্টেশন এখান থেকে মাত্র 1.2 কিলোমিটার। আর আজকে আমরা যে যাচ্ছি সকালবেলা থেকে সাইট সিং, তার জন্য আমরা আর অটো এখান থেকে আর এমনি করিনি, আমরা উবের অটো করে নিয়েছি। উবার অটো করেছি। এখানে উবার আর ওলা দুটোই খুব ভালোভাবে চলে। গাড়ি করে নিতে পারবে, অটো এখান থেকে নর্মাল করতে পারবে, সব কিছু করতে পারবে। তো এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, এই যে এত সুন্দর। এবং হোটেলের ভেতর আমরা দেখিয়ে দিয়েছি। হোটেলের ভেতরেও খুব সুন্দর কাজ আছে, সেটা আমরা পরে দেখাবো। এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সকালবেলা বেরোনো 7:10 বাজে আমাদের অটো আসছে। এবং এখান থেকে আমরা প্রথম যাব বাড়া ইমামবাড়া দেখতে। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই যে হোটেলের এটা মেন এন্ট্রান্স। দুটো রেলওয়ে স্টেশন আছে, চারবাগ আর রেলওয়ে জাংশন। চারবাগ মেট্রো স্টেশনটা এদিকে সোজা গেলে মেন রোড, দেন মেন রোড একটু বাদিক গেলেই চারবাগের মেন মেট্রো স্টেশন, মেন মোড়টা পড়বে। হ্যাঁ, আমরা যেটা এসেছিলাম, আমরা এখান দিয়ে এসেছিলাম আর কি। এখান দিয়েও সোজা তোমার 4-5 জাস্ট 3-4 মিনিট গেলেই হচ্ছে মেন রোড। আবার এদিক দিয়ে গেলেও একটা রেলওয়ে স্টেশনটা আছে। যেহেতু দুটো রেলওয়ে স্টেশনই খুব ইন্টারকানেক্টেড, কাছাকাছি, এবং দুটোই মেন। বাড়া ইমামবাড়া আর ছোটা ইমামবাড়ার মাঝখানে 60 ফুট লম্বা এই গেট হলো রুমি গেট বা রুমি দরওয়াজা। এই জায়গাটা ক্রস করে গিয়ে ভেতর দিকটা তুমি যখন যাবে, তখন ওই পার থেকে রুমি দরওয়াজাকে আরও সুন্দর লাগবে। 1784 সালে নবাব আসফ উদ্দৌলা এইটি নির্মাণ করেছিলেন। নবাবী এবং মুঘল এবং টার্কিশ কালচারের এক নিদর্শন এই রুমি দরওয়াজা। লখনৌ এলে এইখানে আসতেই হবে। সো আমরা আছি একদম রুমি দরওয়াজার সামনে। মানে অসাধারণ বললেও কম হবে, এত সুন্দর আমাদের
ইন্ডিয়া হেরিটেজ সাইটস, যেগুলো আর্কিটেকচার দেখতেই পাচ্ছ পেছনে পুরোটা, মানে এই যে ব্যাপারগুলো এগুলো পুরো পানের পাতার মতো শেপ। দেন এইখানে দেখো ফুলের ডিজাইন। দেন এইগুলো এই যে ডিজাইনটা, এটা হচ্ছে একটা নলাখা হাড়ের উল্টো, মানে এটাকে উল্টো করলে একটা হাড়ের ডিজাইন হবে, ঠিক আছে। অ্যান্ড ওপরেও আবার পাতা, পানের ডিজাইন, ফুলের ডিজাইন, এই জায়গাগুলো। সো এইরকমভাবে পুরো মানে তখনকার দিনে যা যা জিনিস ব্যবহার হতো সেগুলো কিন্তু এইভাবেই প্রস্ফুটিত করা হয়েছে এখানকার আর্কিটেকচারের উপরে। সো আমরা রুমি দরওয়াজার সামনে আছি এখন। তোমরা যখন লখনৌ আসবে, অবভিয়াসলি যদি আমাদের মতো একটু ফটো ভিডিওগ্রাফি করতে চাও তাহলে ভোরবেলায় চলে আসবে, একদম ফাঁকা থাকে, এখন সেরকম কোনো ক্রাউড নেই। রুমি দরওয়াজা কিন্তু আসতেই হবে। তো ওই হচ্ছে বাড়া ইমামবাড়া, এই হচ্ছে ওখান থেকে বাড়া ইমামবাড়া দেখে তোমরা আসতে পারো, প্রথমে শুরু করতে পারো বাড়া ইমামবাড়া দিয়ে। এখন শুধু ওয়েদারটা ভালো বলে আমরা আগে রুমি দরওয়াজা এলাম। তো এই বাড়া ইমামবাড়া করে এখান থেকে স্ট্রেট আসলেই হচ্ছে দ্য গ্রেট রুমি দরওয়াজা, এই যে দেখালাম আমরা। আর এখান থেকে সোজা গিয়ে ক্রস করলেই স্ট্রেট, এখন হয়তো কুয়াশা বলে তোমরা বুঝতে পারছো না, সেটা হচ্ছে ছোটা ইমামবাড়া। তো এই তিনটে একেবারেই কাছে। খুব গরমকালে তোমরা যদি আসো তাহলে তোমাদের টোটো করে যেতে হবে, নাহলে পায়ে হেঁটে 1 কিলোমিটারের মধ্যেই পুরো এটা সবটা। আর ছোটা ইমামবাড়ার ওই দিকে ডান দিক দিয়ে গেলে হচ্ছে ক্লক টাওয়ার অ্যান্ড অল, এই সেইগুলো সেগুলো পরে দেখাবো। আগে আমরা বাড়া ইমামবাড়াটা ক্রস করিনি, কারণ এখানেই একটু সময়টা বেশি লাগবে, কারণ এখানেই আছে সেই বিখ্যাত ভুল ভুলাইয়া। এবারে আমরা ঢুকলাম বাড়া ইমামবাড়ায়। বাড়া ইমামবাড়ায় ব্যাগের ভেতর তোমার যদি বড় কোনো ক্যামেরা থাকে, মানে ভিডিও ক্যামেরা, সমস্ত কিছু জমা রেখে ঢুকতে হবে। 5 টাকা করে তারা নেয় এবং সামনে গিয়ে টিকিট কাটতে হবে, যেটার মূল্য 50 টাকা। এখন বাড়া ইমামবাড়ার সামনে, এখানে কিন্তু ভিডিওগ্রাফি একদম অ্যালাউ না। সো আমরা একটু কোনোভাবে করছি, বিকজ আমি হিস্ট্রিটা একটু বলে দিই। এটা 1784-এ এখানকার আওয়াধের যে নবাব আসফ উদ্দৌলা, সে এই বাড়া ইমামবাড়া নির্মাণের কাজ শুরু করেছিল। সে যখন তার রাজ্য লখনৌতে শিফট করলো ফরিদাবাদ থেকে, তখন এখানে এসে নর্মাল লোকের খুব একটা কাজ ছিল না, তো কাজ দেওয়ার জন্যই বাড়া ইমামবাড়াটা স্টার্ট হয় এবং 7 বছর লাগে কমপ্লিট করতে। কারণ এখানে একদল লোক সকালে নির্মাণ করার কাজ করতো এবং রাতে একদল লোক ভেঙে দিত। তো এইভাবে 7 বছর লেগেছিল কমপ্লিট হতে। ভেতরে কি কি আছে তোমাদেরকে। বাড়া ইমামবাড়া বা আসাফি ইমামবাড়ার একদম ডান দিকেই যেটা পড়বে সেটা হলো আসাফি মস্ক বা একটা মসজিদ, যার 3টে গম্বুজ এবং 2টো মিনার রয়েছে। আসাফি মস্কের পরেই রয়েছে এই বিখ্যাত সেন্ট্রাল হল, যেটি পৃথিবীর সবথেকে বৃহত্তম উইদাউট বিম বা কোনো স্তম্ভ বা বিমবিহীন একটা সেন্ট্রাল হল। এই সেন্ট্রাল হল বানানো হয়েছিল তখন ইট, উড়ার ডাল, মাটি, বালি এইসব দিয়ে। অদ্ভুত সুন্দর, একটাও বিম নেই, সেই রকম তুমি আর কোথাও চোখে দেখতে পাবে না। আর তারপরে সেই বিখ্যাত ভুল ভুলাইয়া, যার 1023টা রাস্তা বা গেট থাকলেও বেরোনোর রাস্তা কিন্তু মাত্র 2টো। এখানে গিয়ে তুমি ভুলে যাবেই, তাই যে গাইড থাকবে তার সাথে সাথে যাবে এবং তার গল্প শুনবে। গাইড ছাড়া এই ভুল ভুলাইয়া বা এই পুরো বাড়া ইমামবাড়ার যে ট্যুর, সেটা একেবারেই ইনকমপ্লিট। এইখানে নাকি একটা গোপন রাস্তা আছে বা সুড়ঙ্গ, যেটা দিয়ে দিল্লি চলে যাওয়া যেত, সেই রাস্তা এখন বন্ধ। এছাড়া এখানে ওই যে কথায় বলে না, আস্তে কথা বলো দেওয়ালেরও কান আছে, আমাদের গাইড কিন্তু সেইগুলো শুনিয়েছিল। এইখানে যে জায়গা, সেই এই দূর থেকে দেখতে পাচ্ছ যে একটা ঘুলঘুলির মতো অংশ, সেখান থেকে নাকি দেখতে পেতো বাইরে কোনো শত্রু আগে তীর ছোড়া হতো। के जिनके कान हैं, अब आप अपना अपना कान चाहे इधर लगा लें और चाहे इधर लगा लें, और मैं उधर जाके यूं बोलूंगा, देखिए। ভুলভুলাইয়া এক অদ্ভুত জায়গা। পুরো বাড়া ইমামবাড়াই খুবই সুন্দর একটা জায়গা। তুমি নিজে না এলে, এক্সপিরিয়েন্স না করলে তুমি কখনোই বুঝতেই পারবে না কতটা সুন্দর সেই জায়গা, কতটা হিস্টোরিক, কতটা ঐতিহাসিক সেই জায়গা।
বেরিয়ে এসেছি বুলবুলের ভেতরে। আমরা অনেক ভুলে অনেক ভুল রাস্তায় আমাদের গাইড লাস্টে নিয়ে যাচ্ছিলো, যাতে আমরা মজা পাই ঘুরে। খুব সুন্দর জায়গা, পুরো চুন উড়ার ডাল দিয়ে তৈরি, কোনো পিলার নেই, কোনো সিমেন্ট নেই, সুন্দর, ভীষণ সুন্দর। গাইড নিয়ে আসতে হবে, দুজনের 100 টাকা নিয়েছে। আর এখানে এসে প্লিজ পানের পিক আর লেখালেখি কিছু করো না। এখন আমরা যাচ্ছি বলি দেখতে, তো চলো। জাস্ট দ্যাট, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বুঝলাম কি টিকটক ভিডিও বানাচ্ছে ওর থেকে ব্যান হয়ে গেছে, তাই জন্য আমরাও যারা মেন ভিডিও বানাই তারাও দেখাতে পারছি না তোমাদের। এখন আমরা এসেছি শাহি বৌলি। শাহি বৌলি দেখতে। শাহি বাউলি এটি একটি প্রাচীন স্টেপ ওয়েল, তবে এটা শুধু স্টেপ ওয়েল নয়। এই স্টেপ ওয়েলের বাইরে মানে গেটের এই অংশে যে দাঁড়িয়ে থাকবে, মানে আগেকার যদি শত্রু দাঁড়িয়ে থাকতো, তাহলে অন্য এক অংশ থেকে এই বাউলির জল থেকে সেই শত্রুকে দেখা যেত। সেই শত্রু কিন্তু দেখতে পেত না। এখান থেকে তখন তীর ছোঁড়া হতো শত্রুর উদ্দেশ্যে। শাহি বাউলির কিন্তু একটা অদ্ভুত গুরুত্ব আছে, অসাধারণ তাদের ভাস্কর্য। এখন ঠিক বড়া ইমামবাড়ার বাইরে রুমি দরওয়াজার পেছনে আমরা একটু আখের জুস খাচ্ছি, খেয়ে আমরা যাব ছোটা দরওয়াজা, ছোটা ইমামবাড়ার দিকে। বড়া ইমামবাড়া আর ছোটা ইমামবাড়া এই দুয়ের ডিস্টেন্স হচ্ছে 900 মিটারের মতো। হ্যাঁ, 15 মিনিট মতো লাগে হাঁটতে, 10-15 মিনিট লাগবে অনেকটাই। আর স্ট্রেট তুমি দেখতে পাবে, সবচেয়ে বড় কথা মানে তোমার গন্তব্যের দিকে তুমি দেখতে পাবে। এবং তার পাশেই ডান দিক করে ক্লক টাওয়ারের যে জায়গাটা আছে, ক্লক হাউস যেটা বলে, তো সেটাও আছে আর কি, সামনেও সেটাও দেখতে পাবে। এবং এই দুয়ের মাঝে, দুটো ইমামবাড়ার মাঝে হচ্ছে রুমি দরওয়াজা, যেটা দেখলে পেছনে। তো আমরা এখন সেদিকেই হাঁটছি, যেহেতু শীতকাল, ওয়েদার খুব সুন্দর, যেন হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আমরা এসে গেছি যেটা প্রথমে, সেটা হচ্ছে এরপর সেটা হুসেনাবাদ ক্লক টাওয়ার। এই আমার পেছনে দেখতে পাচ্ছ হুসেনাবাদ ক্লক টাওয়ার। এটাকে ঘন্টাঘরও বলে এবং এটা ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট ক্লক টাওয়ার। এর থেকে লম্বা আর কোনো ক্লক টাওয়ার দেখতে পাবে না। এবং এখানে আরও 2-3টে জিনিস দেখার, যেটা হচ্ছে যে এখানের একটা তালাব আছে, হুসেনাবাদ তালাব, আর একটা পিকচার গ্যালারি আছে যেখানে গিয়ে সব নবাবদের 3D পিকচার্স দেখা যাবে। এবং সেখানেও ক্যামেরা অ্যালাউড না, আমরা দেখাতে পারবো না। অ্যান্ড তারপরে এগোলেই ওই পেছনে হচ্ছে ওখানে সতখন্ডা। তো এগুলো সব তোমাদেরকে ঘুরে এক এক করে দেখাচ্ছি। এখন হুসেনাবাদ শাহি তালাব বা হুসেনাবাদ তালাবই ছিল নামটা। সো মেইন যেটার ইম্পর্টেন্স সেটা হলো মোহাম্মদ আলী শাহ নবাব যে ছিলেন, তিনি বানিয়েছিলেন এই হুসেনাবাদ তালাব, যাতে এখানকার যে গরিব শ্রেণীর লোক বা যে প্রজারা ছিলেন তারা যাতে এখানে স্নান করতে পারতেন। এবং তখনকার দিনে অনেক বড় বড় সব জায়গা থেকে যত রকমের ব্যবসা বাণিজ্য করতে বা মেলার মতো এখানে বসতো এবং এখানে নাচ গানও হতো, তওয়াফি নাচ গান। এবং নবাবরা খুব গান বাজনা কবিতা সবের শৌখিন ছিলেন। তো এই সবের জন্য এখানে খুব ফেমাস ছিল। এখানে সব রকম মানে আর্টের শিল্পকলার এখানে কিন্তু একসাথে প্রচার হতো। এখন পিকচার গ্যালারির সামনে, হুসেনাবাদ পিকচার গ্যালারি। এখানে সমস্ত নবাবদেব এবং তখনকার দিনের বিভিন্ন রকম স্মৃতির এখানে ছবি আছে, যেগুলো 3D পিকচার ভেতরে গিয়ে তোমরা দেখতে পাবে। 1894-এ এই পিকচার গ্যালারি তৈরি হয় এবং এর ভেতরে গিয়ে আমরা তোমাদের দেখাবো। তার আগে আমি বলি যে এই যে আর্কিটেকচারগুলো দেখছো, তখনকার দিনে কিন্তু সিমেন্ট চুন এসব দিয়ে কিছু হতো না।
পিওর লাইমস্টোন এবং যত রকমের ডাল এবং তখনকার দিনে আরও অনেক বিভিন্ন রকম জিনিস ইউজ করে, মেনলি লাইমস্টোন বা লাল যে পাথর হয় রাজস্থান থেকে আনিয়ে সেই আর্কিটেকচারের দ্বারা কিন্তু এইগুলো সব তৈরি এখানে। পিকচার গ্যালারির ভেতর তুমি একদমই ভিডিও করতে পারবে না, কিন্তু পিকচার গ্যালারি একটা অসাধারণ জায়গা। আর এক আশ্চর্য ইমারতের সামনে যেটা তৈরি করেছিলেন তখনকার নবাব নওয়াজ আলী শাহ, এবং তিনি এটাকে লিনিং টাওয়ার অফ পিসা 7 তলার করার চেষ্টা করেছিলেন এবং লিনিং টাওয়ার অফ পিসার রিজেম্বলেন্স বা তার ডিজাইনই এটা তৈরি, কিন্তু এটা মাত্র দেখতে পাচ্ছ আমার পেছনে 4টে তলা বা 4টে ফ্লোর হওয়ার পরেই নবাব মারা যান, নওয়াজ আলী শাহ। তো তার ফলে এটা মাত্র 4 খণ্ডই এখানে আছে, তারপরে আর তৈরি হয়নি। বাট এটার নাম হচ্ছে সতখণ্ডা, কারণ এটা 7টা খণ্ড তৈরি হতো। এবং এই 7 খণ্ডা বা 7 খণ্ড বিল্ডিং, যেটা মাত্র 4 খণ্ড দেখতে পাচ্ছ, এখান থেকে ঈদের চাঁদ দেখা হতো। তখনকার দিনে নবাব এবং বেগমরা দেখতেন, এবং ঈদের সময় এখানে চাঁদ এবং বাকি সময় এখান থেকে তারা এবং বিভিন্ন আলাদা অন্যরকম সব গ্যালাক্সি সব কিছু এখান থেকে দেখা যেত খোলা আকাশে। তো আমরা এই যে আমাদের পেছনে এখানে পিকচার গ্যালারি দেখলাম, এই যে তার ওখানেই হচ্ছিল ক্লক টাওয়ার, আর তার পাশেই হচ্ছে এই যে সোজা সাদা রঙের তুমি গেট দেখতে পাবে। ভেতরে গেলেই হচ্ছে, এর ভেতর দিয়ে গেলেই হচ্ছে তোমার ছোটা ইমামবাড়া। চলে এসছি ছোটা ইমামবাড়ার সামনে। অবভিয়াসলি এখানেও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না। ঢোকার আগে একটু বলে দিই, 1838 এই ছোটা ইমামবাড়া তৈরি হয়। হজরত ইমাম হুসেন বানিয়েছিলেন এবং তারপর এটার নাম হয় ইমামবাড়া হুসেনাবাদ মুবারক। এটাকে ভেতর থেকে যতটা পারবো দেখাবো। এর ভেতরে বেলজিয়াম এবং পার্সিয়ান অনেক রকমের ঝাড় লণ্ঠন দিয়ে ভেতরের ইমামবাড়ার পুরো হলটা সাজানো আছে। ছবি তুলতে পারলে ছবিও দেখাবো, যতটা দেখানো যায় চলো। তো আমার সামনেই আছে ছোটা ইমামবাড়া, আর এখানে যে 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম, ওই 50 টাকা টিকিট বাড়া ইমামবাড়ার বাইরে, সেই ওই টিকিটেই কিন্তু আমরা সমস্ত জায়গাগুলো এখানে দেখতে পাবো, আর লাগে না। হ্যাঁ, এক্সট্রা যদি তোমরা গাইড নাও, যেটা আমরা একটু আগে দিয়েছিলাম। পিকচার গ্যালারি ছিল না ওটা? হ্যাঁ, তো পিকচার গ্যালারিতে যেটা আমাদের অনেক কিছু ওনারা বুঝিয়েছেন, সেখানে যেমন ওনাদের আমরা 200 টাকা দিলাম। ওটা না করলে তোমরা বুঝতে পারবে না যে ছবিগুলোর মাহাত্ম্য কী। যেহেতু ছবি ভিডিও অ্যালাউড নয়, সেখানে আমরা কিছু করতে পারিনি। তো ওইটা আমার মনে হয় সবার একবার করা উচিত। ছোটা ইমামবাড়ার পেছনে যে ভেতরে মেইন ইমামবাড়ার জায়গা, তার ভেতরে দেখবে অনেক রকমের ল্যাম্পস দেখতে পাবে, ঝাড় লণ্ঠন, যেগুলো বেলজিয়াম থেকে আনানো এবং পার্সিয়ান ইন্ডো ইসলামিক আর্কিটেকচারে পুরো ইমামবাড়াটা তৈরি, এবং তার ফলে এই ইমামবাড়াটাকে প্যালেস অফ ল্যাম্পসও বলা হয়। এখন আমার দেখো ডান দিকে একটা এরকম মহল আছে, বাঁ দিকে একটা মহল আছে, দুটো রেপ্লিকা মহল, একটা নবাব আলী এবং আরেকটা তার মেয়ে জিনাতকে ডেডিকেট করে দুদিকে দুটো রেপ্লিকা মহল বানানো। অ্যান্ড ইমামবাড়াটা যতটা পারবো ভেতর থেকে আবারও বলছি তোমাদের দেখানোর চেষ্টা করবো। ছোটা ইমামবাড়াও খুব অদ্ভুত সুন্দর এক জায়গা, তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর। যাই হোক, এরপরেও আমরা আরও অনেক জায়গায় খেয়েছি, আরও অনেক কিছু দেখেছি লখনউয়ের। সেই সব নিয়ে আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। পাশে থেকো, ভালো থেকো, আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার।